ভারতকে শায়েস্তা করতে আবারও উঠে পড়ে লেগেছে চীন পাকিস্তান। এই দুই দেশের মাখামাখি সম্পর্কে অনেকটা গা জ্বলছে দিল্লির। এর মধ্যে চীনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি 40টি স্টিলথ যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে বেজিং। চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধ বিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী। এবার রাফাল আসতে চলেছে বাংলাদেশের সাথে চুক্তি হচ্ছে ফ্রান্সের। পার্শ্ববর্তী দেশ ভারতে কিছু বছর আগে এসেছে এই যুদ্ধ বিমান। এমনই খবরে তোলপাড় ভারতীয় সংবাদ মাধ্যম। বাংলাদেশের জমিন ভারতের দাসত্বমুক্ত হয়েছে, এবার বাংলাদেশের আকাশকেও ভারতের দাসত্বমুক্ত করার পালা। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি ভারতের হার্টবিট বাড়িয়ে দেয়। শেখ হাসিনার সাথে সম্পর্ককে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে নজরদারি চালাতো ভারত। চট্টগ্রামের সাথে যুক্ত থাকা বাণিজ্য রুটগুলোতেও থাকতো ভারতীয় কর্মকর্তাদের পাহারা। ফলে বন্দরের সব তথ্যই থাকতো ভারতের আওতায়। ভারতেরই শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। বাংলাদেশের বন্দরে পাকিস্তানের জাহাজের নোঙর করাকে কেন্দ্র করে সোমবার এনডিটিভিতে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভারতের জন্য উদ্বেগজনক জানিয়ে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। আজ আমি চিৎকার করব না, আজ আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তি ছড়াচ্ছে সে। বিরিয়ানি 300 টাকার কমে পাওয়া যায় কলকাতা শহরে, বাংলাদেশে 70 টাকায় গরুর মাংসের কাচ্চি। সে হচ্ছে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং ফুল টাইম পাগলাগারদের পাগলা। বাংলাদেশে সে উন্মাদ উপাধি পেয়েছে। জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল বেগুন এই সমস্ত কিছু আছে, ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে, তখন তার থেকে অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো। এবার ভারতের কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছেন তার এই পাগলামির কারণে বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এইসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রীতিমতো রাস্তায় বসার উপক্রম হয়েছে। ভারতের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার। লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম রিটায়ার্ড, আপনারা সবাই জানেন বিডিআর কার্নেজের পরে উনাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে উনাকে ডিজি বিজিবি বানানো হয় এবং উনারই দায়িত্ব ছিল যত এর পরবর্তী যত ইনভেস্টিগেশন আছে, যত সাক্ষী সুবাদ যত কিছু আছে, যত এভিডেন্স আছে, শেখ হাসিনার নির্দেশে উনি এই কাজগুলো করেছেন। উনি পরবর্তীতে বলেছেন যে ভারতের এটা ইনভলভমেন্ট আছে, কিন্তু উনি এখন বিদেশে চলে যাচ্ছেন, উনি এখন এয়ারপোর্টে আছেন এবং তাকে আটকানো হয়েছে আমি শুনেছি। বাট উনার যে লাইন ঘাট আছে, যে কোনো সময় উনি চলে যেতে পারেন। সো এই জন্য একটা সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট দরকার আছে। আমি ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং জনগণকে বলবো, দুজনকে মিলে, কারণ শুধু আইন শৃঙ্খলা বাহিনী মিলে হবে না, তাকে আটকাতে হবে। কারণ উনি চলে গেলে এটার এভিডেন্স অনেক কিছু চলে যাবে। উনি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন কয়েকদিন আগে। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া তাজা গরম খবর। আপনারা ভিডিওর অংশে বেশি দেখে বুঝেই গেছেন ভারত কিন্তু একেবারে শেষ হয়ে যেতে চলেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত নিয়ে যাব। তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। ভারতকে শায়েস্তা করতে আবারও উঠে পড়ে লেগেছে চীন পাকিস্তান। এই দুই দেশের মাখামাখি সম্পর্কে অনেকটা গা জ্বলছে দিল্লির। এর মধ্যে চীনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির 40টি স্টিলথ যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে বেজিং। চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধ বিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি হল ফাইটার জেট J-35A, দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধ বিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। বেইজিং এর দাবি J-35A একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধ বিমান। এই বিমান একসাথে একাধিক ভূমিকা পালনে সক্ষম। যদি সবকিছু ঠিক থাকে তাহলে চীনের বাইরে পাকিস্তানি প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধ বিমান J-35A এর একটি স্কোয়াড্রন থাকবে। বহু আগ থেকেই পাকিস্তানকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে চীন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, চলতি বছর জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধ বিমান J-35 চালানোর প্রশিক্ষণ শুরু করেছে। অবশ্য বেজিং থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি এ নিয়ে। যদি এমন চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। আর এতে মাথা ব্যথা আরো বাড়বে চিরবৈরী ভারতের, কারণ পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর থেকে এগিয়ে যাবে। তবে প্রশ্ন আছে, চীনা যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানিরা কতটা দক্ষতার সঙ্গে উঠতে ও যুদ্ধ করতে পারবে, সেটি এখন দেখতে হবে। এছাড়া যুদ্ধ বিমানের কর্মক্ষমতা নির্ভর করবে বেজিং কিভাবে অস্ত্র এবং অন্যান্য সহায়তা ব্যবস্থা সরবরাহ করে তার উপর। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চীন এবং পাকিস্তানের এই সামরিক যুদ্ধ বিমান কেনাবেচার খবরে স্বাভাবিকভাবেই অস্থিরতা বাড়বে ভারতের, ফলে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। এবার রাফাল আসতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের সাথে চুক্তি হচ্ছে ফ্রান্সের। পার্শ্ববর্তী দেশ ভারতে কিছু বছর আগে এসেছে এই যুদ্ধ বিমান, এমনই খবরে তোলপাড় ভারতীয় সংবাদ মাধ্যম। বাংলাদেশের জমিন ভারতের দাসত্বমুক্ত হয়েছে, এবার বাংলাদেশের আকাশকেও ভারতের দাসত্বমুক্ত করার পালা। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি ভারতের হার্টবিট বাড়িয়ে দেয়। সাবেক স্বৈরাচারী সরকার ভারতকে খুশি করতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রেখেছিল। এক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলিত এবং ভারতীয় দাসত্বের শিকার হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ভারত বাংলাদেশের বিমান বাহিনীকে মাথা উঁচু করতে দেয়নি। স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশের আকাশ নিরাপত্তাকে। সত্যি বলতে বাংলাদেশের বর্তমান বিমান বাহিনীর শক্তি কিংবা সামর্থ্য নেই ভারতীয় বিমান বাহিনীকে আটকানোর। বিমান বাহিনী বারবার শক্তিশালী যুদ্ধ বিমান কেনার চাপ দিলেও স্বৈরাচার সরকার ভারতকে খুশি করতে গিয়ে দুর্বল করতে থাকে বিমান বাহিনীকে। অবস্থা এমন যে বাংলাদেশের কাছে আধুনিক রাডার ব্যবস্থাও নেই। তবে স্বৈরাচারী সরকার যা করেনি সেই কাজটিই করবে ছাত্র জনতার নতুন সরকার। ভারতীয় মিডিয়ায় আবারও তোলপাড় চলছে বাংলাদেশের রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে। ভারতীয় বেশ কয়েকটি বড় গণমাধ্যম শতভাগ নিশ্চিত হয়েছে বলেও দাবি করছে। এ নিয়ে রীতিমতো আতঙ্ক ভর করছে ভারতের কাঁধে। কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আর শুনতে দেখি। এবার রাফাল আসতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের সাথে চুক্তি হচ্ছে ফ্রান্সের। পার্শ্ববর্তী দেশ ভারতে কিছু বছর আগে এসেছে এই যুদ্ধ বিমান, কিন্তু এবার নাকি বাংলাদেশেও আসতে চলেছে রাফাল, এমনই খবরে তোলপাড় ভারতীয় সংবাদ মাধ্যম। ফ্রান্স ও বাংলাদেশের রাফাল চুক্তি। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, তবে সম্প্রতি এমন এক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে দুই দেশের বাসিন্দা, তাতে বন্ধু নাকি শত্রু সেই বিষয়টা এখন যথেষ্ট রহস্যময়। একাধিক সময়ে বিপদে আপদে বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে, আবার অনেক সময় বিশ্বের মাঝে বাংলাদেশকে ছোট করতে একবারও ভাবেনি ভারত, আবার অনেক সময় ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টাও করেছে। সম্প্রতি এই ঘটনায় দেখা গেছে বাংলাদেশের রাফাল কেনার প্রসঙ্গে। হ্যাঁ, ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে ফ্রান্সের। রাফাল যুদ্ধ বিমান কিনতে চলেছে নাকি বাংলাদেশ, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সত্য নয় বলেই জানিয়েছেন বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস উইং। কিন্তু এমন খবর প্রকাশের মাধ্যমে ভারতের ঠিক কি অভিসন্ধি রয়েছে? রাফাল কেনার প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন আজগুবি দাবি তুলছে ভারতীয় এই সংবাদ মাধ্যম? কেনই বা এই মিথ্যাচার? বিশেষজ্ঞদের মতে এর প্রধানত দুটি কারণ হতে পারে। প্রথমত, সত্যিই বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য, কেননা এই ধরনের খবর দেখার ফলে বাংলাদেশের মিডিয়া বা প্রশাসন এর পরিপ্রেক্ষিতে ঠিক কি স্টেটমেন্ট দেয় সেটাই দেখবার জন্য। ফলে এই জায়গা থেকে ভারত নিশ্চিত হতে পারবে যে বাংলাদেশ নিজের সামরিক বলকে বাড়াচ্ছে কিনা। ভারতীয় মিডিয়া জিজ্ঞেস করবে আর বাংলাদেশ স্বীকার করবে রাফাল যুদ্ধ বিমান কেনা চুক্তির কথা। এমনটা হতেই পারে না। ছাত্র জনতার সরকারকে নামাতে ভারত বাংলাদেশের অভ্যন্তরে ষড়যন্ত্র করছে। সেই ভারত যে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাফাল চুক্তিতে কোনো ঝামেলা সৃষ্টি করবে না, এটার কোনো গ্যারান্টি নেই। অতীত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি বাংলাদেশ সামরিক হাতিয়ারের চুক্তিগুলো গোপন করে রাখে। আমরা বাইরাক্তার টিভি টু ড্রোন ডেলিভারির আগ পর্যন্ত টের পাইনি। রাফাল যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলে বাংলাদেশের আকাশ এবং সমুদ্র ভারতীয় বিমান বাহিনীর আগ্রাসন থেকে মুক্তি পাবে। বর্তমানে বাংলাদেশের আকাশ ভারত নিয়ন্ত্রণ করে। এমনকি আন্তর্জাতিক প্যাসেঞ্জার ফ্লাইট যদি বাংলাদেশের আকাশ ব্যবহার করে, সেই অর্থ ভারতের খাতায় চলে যায়। রাফাল চলে আসলে ভারতীয় বিমান বাহিনীকে টক্কর দিবে বাংলাদেশ বিমান বাহিনী। রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে ফ্রান্সের সাথে বাংলাদেশের চুক্তি চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। শেখ হাসিনার সাথে সম্পর্ককে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে নজরদারি চালাতো ভারত। চট্টগ্রামের সাথে যুক্ত থাকা বাণিজ্য রুটগুলোতেও থাকতো ভারতীয় কর্মকর্তাদের পাহারা। ফলে বন্দরের সব তথ্যই থাকতো ভারতের আওতায়। ভারতেরই শীর্ষস্থানীয় গণমাধ্যম
এনডিটিভির এক প্রতিবেদনে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। বাংলাদেশের বন্দরে পাকিস্তানের জাহাজের নোঙর করাকে কেন্দ্র করে সোমবার এনডিটিভিতে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভারতের জন্য উদ্বেগজনক জানিয়ে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, পাকিস্তান থেকে পণ্য আনতে আমদানিকারকদের নাকি চাপ দিচ্ছে বাংলাদেশ সরকার। স্বাধীনতার পর প্রথমবারের মতো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের সাথে সরাসরি সমুদ্রপথে পণ্য আমদানি শুরু করে বাংলাদেশ। প্রথম দফায় প্রায় 300 কন্টেইনারে শিল্পের কাঁচামাল, ভোগ্য পণ্য আনা হয়। সে সময় বাংলাদেশে পাকিস্তানের জাহাজ আসাকে কেন্দ্র করে তুমুল হইচই শুরু হয় ভারত জুড়ে। 1 মাসের ব্যবধানে শনিবার আবারও পাকিস্তান থেকে জাহাজ নোঙর করে চট্টগ্রাম বন্দরে। এবার সেই জাহাজে পাকিস্তান থেকে পণ্য নিয়ে এসেছে আরও 8 শতাধিক কন্টেইনার। করাচি বন্দর থেকে আসা পানামার পতাকাবাহী MV ইউয়ান জিয়াং ফাজান জাহাজ গতবারের তুলনায় দ্বিগুণের বেশি পণ্য বহন করছে। সোডা অ্যাশ, ডোলামাইট, মার্বেল ব্লক, ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও চিনির একটি বড় চালান এসেছে জাহাজটিতে। সব তথ্য উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক জোরালো হচ্ছে। আর এমন ঘটনাকে ভারতের জন্য বিরাট উদ্বেগের বলে জানাচ্ছে এনডিটিভি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের এক কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। 1 দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে এই বন্দরে নজরদারি চালানোর কাজ করেছে নয়াদিল্লি। এনডিটিভি বলছে, চট্টগ্রামের সাথে যুক্ত থাকা সমুদ্র পথগুলোতেও কড়া নজর রাখত ভারতীয় কর্মকর্তারা। গেল আগস্টে গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের। এর আগে বাংলাদেশের বাণিজ্য ও আমদানি খাতে একচেটিয়া প্রভাব ছিল নয়াদিল্লির। ভারতকে অগ্রাধিকার দেয়া ও বিকল্প বাজার তৈরি না হওয়ায় প্রতিবেশী দেশটির প্রতি নির্ভরশীলতা তৈরি হয় বাংলাদেশে। তবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের একচেটিয়া আধিপত্য বন্ধের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এই প্রেক্ষাপটে আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের কাজও শুরু করে। সেপ্টেম্বরেই আঞ্চলিক প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে প্রথম দফা বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 মাসের ব্যবধানে মিশরের D8 সম্মেলনে আবারও বৈঠকে বসেন এই 2 নেতা। এছাড়াও বাণিজ্য সম্ভাবনা থাকা অন্য দেশগুলোর সাথেও যোগাযোগ বাড়িয়েছে ঢাকা। তবে নিজেদের শত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের এই যোগাযোগ কোনোভাবেই মানতে পারছে না ভারত। সংখ্যালঘু ইস্যুতে মিথ্যাচার ও অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপকে কেন্দ্র করে কয়েক মাসে ঢাকা দিল্লির সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এদিকে ইকোনমিক টাইমস, এনডিটিভি সহ গণমাধ্যমগুলো দাবি করছে, পাকিস্তান থেকে পণ্য আমদানির জন্য নাকি বাংলাদেশি ব্যবসায়ীদের চাপ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমনকি চট্টগ্রাম ও মোংলা বন্দরে ভারতের প্রবেশাধিকার সংক্রান্ত বাংলাদেশ ভারত আমদানি চুক্তিগুলো পুনর্বিবেচনা করতেও নাকি সরকারে আলোচনা হচ্ছে। আব্দুল্লাহ, আমার খুব ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। আমার কেন যেন কিছু একটা কু ডাকছে। এই হাসনাত আব্দুল্লাহরা, তারা মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলুক, তারা উচ্চিংড়ে রাজাকার, ওই যারা 4 দিনে কলকাতা দখল করবে তাদের নিয়ে বলুক, নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো না তো। কাইপা যায় বুকটা কাইপা যায়। বন্ধুরা, এখন ভারতের বুক কেঁপে যাচ্ছে, কারণ বাংলাদেশ এখন স্বনির্ভর হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপের অন্যতম একটি কারণ হচ্ছে এই বাদুর মৈখরঞ্জন। বাংলাদেশ নেই, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ, আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না। আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না। কখনো বা সে লাফাচ্ছে, আবার কখনো সে দৌড়াচ্ছে, আবার কখনো বা চিৎকার চেঁচামেচি করছে। সব সময় আজগুবি কথা তার মুখে। এই মুহূর্তে ইউনূসের কবজায় দেখুন কত টাকা রয়েছে। এই টাকাটা কিন্তু বাংলাদেশিদের টাকা নয়, এই টাকাটা আমার আপনার দাদু দিদা ঠাকুমা যারা বাংলাদেশ থেকে চলে এসেছে, পূর্ববঙ্গ থেকে চলে এসেছে, তাদের টাকা। সে দিচ্ছে নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওদের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। আজ আমি চিৎকার করব না, আজ আমি রেগে কোনো কথা বলবো না। আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তি ছড়াচ্ছে সে। বিরিয়ানি 300 টাকার কমে পাওয়া যায় কলকাতা শহরে, বাংলাদেশে 70 টাকায় গরুর মাংসের কাচ্চি। সে হচ্ছে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং ফুল টাইম পাগলাগারদের পাগলা। বাংলাদেশে সে উন্মাদ উপাধি পেয়েছে। যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে, ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে,
তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো। এবার ভারতের কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছেন তার এই পাগলামির কারণে বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এইসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রীতিমতো রাস্তায় বসার উপক্রম হয়েছে। ভারতের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার। ভারতে প্রতিদিন কোনো না কোনো কৃষক আত্মহত্যা করে, আর এবার সেই আগুনে ঘি ঢেলে দিল ময়ূক রঞ্জন নামের এই পাগল। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে ভারতীয় কৃষকদের। তাই ভারত জুড়ে নানাভাবে এ সকল কৃষকরা তাদের প্রতিবাদগুলো জানাচ্ছে। তারা পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রদেশে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে রাস্তায় আন্দোলন করে ক্ষোভ প্রকাশ হচ্ছে। এর আগে দিনাজপুর থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকেরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের প্রতিটি পণ্য 2.5 থেকে 3 টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। রঞ্জন ঘোষের ছবি করাচ্ছেন, ফেয়ার এনাফ। কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে? তারা এত কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছে না। রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে তারা প্রতিবাদ করছে। এই সময় ভারতীয় এক কৃষক ময়ূক রঞ্জনের বাড়ির সামনে আলু এবং পেঁয়াজ ফেলে দেয়। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে, যার ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এসব কিছুর জন্য দায়ী ময়ূক রঞ্জন এবং বিজেপি নেতা শুভেন্দু দায়ী। বাংলাদেশ থেকে কোনো হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাচি হয়ে যাবে। তাহলে বলবে না কে? আমরা বলবো, আমি বলবো সরাসরি। এইসব বলতে খুব খারাপ লাগছে। এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলে ততই পরিষ্কার বলে। এদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো এই সকল পণ্যের ক্ষেত্রে একটি দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকে আমদানি করছে বাংলাদেশ। বাংলাদেশের টনের পর টন পেঁয়াজ এবং আলু পাকিস্তান এবং তুরস্ক থেকে আসছে। এর মধ্যে আরেকটি সুখবর হচ্ছে বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। আর এই অবস্থায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়, এমনই বুকে ব্যথা উঠেছে ভারতের। বাংলাদেশের জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া ভারত এখন শুধুমাত্র চেয়ে চেয়ে দেখে যাচ্ছে কিভাবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের নির্ভরতা থেকে মুক্ত হচ্ছে। এতদিন বাংলাদেশে পেঁয়াজ, আলু, চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো বাংলাদেশের রপ্তানির নামে এক প্রকার ডাকাতি করেছে ভারত। বিকল্প না থাকায় ভারতের শর্তে বাংলাদেশকে সবকিছু আমদানি করতে হতো। বাংলাদেশে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে ভারত আয় করলেও বাংলাদেশি পণ্যকে ভারতে ঢুকতে তারা বাধা দিত। এই কারণে বাংলাদেশ ভারত থেকে $12 বিলিয়ন আমদানি করত, আর ভারত আমাদের কাছ থেকে পণ্য কিনত $2 বিলিয়ন কম। ভারতের এমন দাদাগিরি শেখ হাসিনা মেনে নিলেও ছাত্র জনতার নতুন সরকার মেনে নেয়নি। এবার ভারতের বিকল্প হয়ে সামনে এসেছে পাকিস্তান। বাংলাদেশকে পেঁয়াজ, আলু এবং চিনি দিবে পাকিস্তান, এর বদলে তারা বাংলাদেশ থেকে ওষুধ নিবে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এমন আলোচনা দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের। দাদাদের বুকটা যেন ফেটে যাচ্ছে। কিভাবে বাংলাদেশ পাকিস্তানের সাহায্যে ভারত নির্ভরতা কমাচ্ছে এবং পাকিস্তান ও বাংলাদেশের সাহায্য নিয়ে ভারতের ঔষধ নির্ভরতা থেকে মুক্তি লাভ করছে। দেখুন এই বিষয় নিয়ে পশ্চিম বাংলার মিডিয়ারা কি বলছে, আপনারাই শুনে নিন। বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে চায় পাকিস্তান। আরো গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার। পিছিয়ে পড়া দেশের ওষুধের দরাজ প্রশংসা পাক সরকারের। হাজার হাজার টাকার ওষুধ কেনার প্রতিশ্রুতি। পাকিস্তানের হাই কমিশনারের সাথে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার মিটিং হয়েছে এবং এই মিটিং এর সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে পাকিস্তান যে ওষুধ আমদানি করছে এই বিষয়টিকে কটাক্ষ করছে দাদাবাবুরা। পশ্চিম বাংলার দাদারা হয়তো জানে না বাংলাদেশ পৃথিবীর 50টি দেশে ঔষধ রপ্তানি করে। বাংলাদেশ যদি চিকিৎসার জন্য ভারতের নির্ভর হয়ে থাকে তাহলে গত 4 মাস যাবৎ ভারতের মেডিকেল ভিসা একরকম বন্ধ, কিন্তু এরপরও তো বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যায়নি। বাস্তবতা হচ্ছে পশ্চিম বাংলার মিডিয়ার হিংসাতে বুক ফেটে যাচ্ছে। তাদের 16 বছরের কাস্টমার এখন হাত থেকে ফসকে যাচ্ছে। বাংলাদেশ শুধু একাই ভারত নির্ভরতা থেকে মুক্তি লাভ করছে না, সাথে পাকিস্তানকেও ভারত নির্ভরতায় মুক্তি লাভ দিচ্ছে। ভারতের কাছ থেকে বাংলাদেশ পেঁয়াজ, আলু, চিনি আমদানি করলেও পাকিস্তান ভারতের কাছ থেকে শুধু ওষুধ আমদানি করে থাকে। পাকিস্তান সম্প্রতি বাংলাদেশকে জাহাজে করে টনের পর টন চিনি এবং পেঁয়াজ পাঠিয়েছে। এবার বাংলাদেশ থেকে ওষুধ আমদানির কথা পাকিস্তান জানিয়েছে। এতে করে ভারতের ওপর উভয় দেশের নির্ভরতা কমে যাবে। বাংলাদেশ এবং পাকিস্তানের বাণিজ্যে দুই দেশই লাভবান হবে, বলতে গেলে উইন উইন সিচুয়েশন। লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম রিটায়ার্ড। আপনারা সবাই জানেন বিডিআর কার্নেজের পরে ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওনাকে ডিজি বিজিবি বানানো হয় এবং উনারই দায়িত্ব ছিল যত এর পরবর্তী যত ইনভেস্টিগেশন আছে, যত সাক্ষী সুবাদ যত কিছু আছে, যত এভিডেন্স আছে, শেখ হাসিনার নির্দেশে উনি এই কাজগুলো করেছেন। উনি পরবর্তীতে বলেছেন যে ভারতের এটা ইনভলভমেন্ট আছে,
কিন্তু উনি এখন বিদেশে চলে যাচ্ছেন, উনি এখন এয়ারপোর্টে আছেন এবং তাকে আটকানো হয়েছে আমি শুনেছি, বাট উনার যে লাইন ঘাট আছে যে কোনো সময় উনি চলে যেতে পারেন। সো এই জন্য একটা সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট দরকার আছে। আমি ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং জনগণকে বলবো, দুজনকে মিলে, কারণ শুধু আইন শৃঙ্খলা বাহিনী মিলে হবে না, তাকে আটকাতে হবে, কারণ উনি চলে গেলে এটার এভিডেন্স অনেক কিছু চলে যাবে। উনি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন কয়েকদিন আগে, এবং আমি বলবো সেটা একটা এভিডেন্সের ভিত্তিতে উনি বলেছেন যে এখানে ভারতের ইনভলভমেন্ট আছে। এখন উনি যদি চলে যায় তাহলে এটার অনেক সাক্ষী সবাদ, মাত্র একটা কমিশন গঠন হয়েছে, এই কমিশনের জন্য উনার সাক্ষী খুবই জরুরি। এবং আমি চোখ বন্ধ করে বলতে পারি যে উনি আওয়ামী আমলের পুরো বেনিফিশিয়ারি। সো উনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, উনি যদি এখন দেশ থেকে চলে যান, তাহলে এই যে কমিশন যেটা গঠন হয়েছে, কমিশনের যত ডিটেলস আছে, যত এভিডেন্স আছে, যেগুলোর মধ্যে উনি হচ্ছে সাক্ষী, কারণ উনি এই এভিডেন্স গুলো হ্যান্ডেল করেছেন। সো উনি যদি দেশ থেকে চলে যায়, এটার একটা সাক্ষী চলে যাবে এবং ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো চলে যাবে। সো আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের জনগণকে বলবো, তাকে এখন দেশ থেকে চলে যেতে দেওয়া যাবে না। সে এখন এয়ারপোর্টে আছে, এখন পর্যন্ত এখন আউট হয় নাই। আপনারা এটা একটা সামাজিক প্রতিরোধ করেন, কারণ এখন পর্যন্ত সামাজিক প্রতিরোধ ছাড়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ইম্প্যাক্ট কোনো কিছু দেখতে পারে নাই। এটা মনে রাখতে হবে। আমরা রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসার যারা আছে, তারা এটার মূল লক্ষ্য হলো, এটা পুরো জনগণের দাবি। আমাদের দেশে সবাই চাই এই বাংলাদেশের এই 57 জন অফিসার যে পিলখানাতে যেটা 2009 হত্যা হয়েছে, যেটা হত্যাকাণ্ড, যেটা বিডিআর বিদ্রোহের নামে, এটার একটা সুষ্ঠু বিচার কমিশন মাত্র গঠন হয়েছে, এবং আমরা চাই তাকে এয়ারপোর্টে আটকান, এবং তাহলেই এই বিচারটা ঠিক মতো হবে। এবং আমি অলরেডি রিটায়ার্ড অনেক অফিসারের সাথে কথা বলেছি, তারা অলরেডি ওয়ার্কিং অন ইট, বাট আমি শুনতেছি যে ডিজিএফআই বা কারো ক্লিয়ারেন্সের জন্য তাকে নাকি আটকে রাখা হয়েছে, যে তাকে ছেড়ে দেওয়া হইতে পারে। তাকে ছেড়ে দিলে বিডিআর এর যে পিলখানার যে যেটা কমিশন যেটা গঠন হয়েছে, তা পদে পদে হুমদি খাবে, পদে পদে এভিডেন্সের জন্য, প্লাস হচ্ছে সাক্ষীর জন্য। উনি একজন ইম্পর্টেন্ট সাক্ষী, এবং বিডিআর হত্যাকাণ্ডের পর যত কিছু আছে সবকিছুর জন্য উনি কিছু কিছু জিনিস এভিডেন্স যদি অ্যাভয়েডও করেন, উনার হাজিরা থাকার কারণে অন্যান্য সাক্ষী যারা আছে তারা যখন কথা বলবে, উনি এগুলা সাক্ষী দিতে বাধ্য হবেন। বাট উনি যদি চলে যায়, আমাদের ইম্পর্টেন্ট একটা সাক্ষী চলে যাবে। সো সবাইকে আমি অনুরোধ করব, তাকে ইমিডিয়েটলি এয়ারপোর্টে আটকে তাকে দেশে নজরবন্দি করে রাখার জন্য এবং কমিশনের কাছে হ্যান্ড ওভার করার জন্য, এবং কমিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। ধন্যবাদ। এটুকুই বলার ছিল, এবং আপনারা এটা সামাজিকভাবে প্রতিরোধ করুন। আমরা চাই না যে পরবর্তীতে কালকে আমাকে বলতে হবে যে সরকার একে সহায়তা করে তাকে দেশ থেকে আউট করে দিয়েছে। ধন্যবাদ। চট্টগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি, এই শিরোনাম দেখছেন। হাঙ্গের প্রিয় প্রথম আলোর মতিউর মোদি তীর্থ প্রভুপাদ এই টাইটেল করেছে। আসেন আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক রানাকে হত্যা করে। এই ঘটনায় সে সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। এই যে ভিডিওটা দেখেন। সেই জীবনকর্মী মহিলার মহিলার আওয়ামী লীগের লোক আমাদের সেই ভোট দেয়, তাহলে আমরা তাকে কিভাবে আওয়ামী লীগের নেতা নির্বাচন করবো? শুধু তাই নয়, সারা জীবন এই এলাকা সহ আশেপাশে এলাকার মানুষকে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, মানুষকে নির্যাতন করেছেন। সর্বোপরি আমাদের প্রবাস প্রত্যাগত আমাদের প্রিয় আওয়ামী লীগ কর্মী রানাকে সংসদ হত্যা করেছেন। এই আব্দুল্লাহ কানু নিজের চরিত্র দেওয়ার জন্য সেই যে কোনো জিনিস যে কোনো কাজে আপনাকে বিপদে ফেলে ফেলে এই আব্দুল্লাহ কানু পুরাঙ্গা আব্দুল্লাহ কানু। অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল, এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয়, কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু। কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টা মামলা চলমান আছে। টানা 2 বছর জেল খেটে গত 5 আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে। বড়ই কামেল পরিবার আর কি। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু।
আর মানুষের পাশেই পা ধরে ওই শাহিনের জানাজায় ক্ষমা চায়, ওই যে শাহিনের কথা কইলাম আর কি। আসলে শাহিনটাকে এটা একটু দেখি। ১৪ গ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে। তো এই শাহিনের জানাজায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে। সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়, মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায়। এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কয়েক দফা মারধরের শিকার হয়। তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না, যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই। এই আওয়ামী লীগের 16 বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর, বিএনপি জামাত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা, প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা, এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত। এর আগে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে ফাঁসি গাইছিল, কুটি জানা লুকাইছিল। বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে। বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, অনেকের বাড়িঘর ভাঙচুর, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া, এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমলে 2013-14 সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি। ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে, অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু। ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয়। এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা। এই সোহাগকে খুন করেছিল এই কানু। তো কানুক জুতার মালা পরানোর যারা কান্দাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার মারধরের শিকার হয়েছিল, জেল খাটছে, মামলা খাইছে। তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না, এটাও তেমনি। এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি, লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের। ওই করছিল কি এই কানু, এই যে লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার। এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল। ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে। এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে, তো কানুরে আটক করে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা দেওয়া হয়। এক পর্যায়ে কানু জুতার মালা সরায়, এলাকায় থাকার আকুতি জানায়। এই সময় এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে, তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতেছিল আমরা তো থাকতে পারিনি, তুমি কেন থাকবা এই জায়গায়। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন আপনি একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? বান্ধে আমরা চলে যাব, বাইতো না 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 আমরা চলে যাবেন, খাইয়ে না না আমরা বলতে না না আমরা চলে না আমরা বাইতে দেখতেছি না না আমরা দেখতেছি না এলাকা ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায়। ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত। এই যে আব্দুর রহমান অভিযোগ করছে, যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল, সে বলছিল যে ওর ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে। এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান, তখন তার কাছ থেকে 7 লাখ টাকা চাঁদা দাবি করে। চান্দাবাজ এক বদমাইশ, মুক্তিযোদ্ধা সাজিছে। তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কিলাই। একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক, সে বলছে যে কানু গত 17 বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে, একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজির সাথে জড়িত, এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটাইছে। আর এই ঘটনায় জামাত 2 জনকে বহিষ্কার করে দিচ্ছে দল থেকে, এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে। আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে। পোপের চাইতে বড় ক্যাথলিক হয়েছে জামাত। বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে। কাউয়া মনে হয় আসলে মির্জা ফখরুলের বাসাত লুকিয়ে আছে। সত্যি সত্যি ওই যে কইছিল না, পালাবো কোথায়, দরকার হলে মির্জা ফখরুলের বাসায় যায় থাকবো, ঠাকুর গায়ে বাসা আছে না। পালাবো না, কোথায় পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। মির্জা ফখরুলের বাসাত না, মির্জা ফখরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত। বিএনপির ধারণা আওয়ামী লীগ ভালোবেসে ওরা ভোট দিবে, ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে। আওয়ামী লীগ ভোট দিবি না বিএনপি, আর বিএনপির ভোটাররা কোনো আওয়ামী রক্ষককে ভোট দিবি না। কেস ক্লিয়ার। জামাতকেও ভোট দিবি না, ওরা ভোট দিতেই যাবি না। এবার আসেন, জুতার মালা দেওয়াটাকে অন্যায় হয়েছে নাকি? আমাদের সমাজে সামাজিক একটা শাস্তির বিধান আছে, এটা নতুন কিছু না। যেমন ধরেন এক ঘরে করে রাখা, মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া, গাধার পেতে উল্টা করে চড়ানো, নাকে খত দেওয়া, সংসপ্তক দেখেছেন না? ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া, রমজানে কান কেটে দিছিল, মনে আছে না? মুখে চুনকালি মাখা। সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালেও আছে, এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে সামাজিক লজ্জা দিয়ে। এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল কোর্টে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা হইতেছে, দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে। নানা কারণে এটা কার্যকর শাস্তি, কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছনে তো খরচা আছে, স্পেস লাগে, রিসোর্স লাগে। এইখানে এগুলো কিছুই লাগে না। আপনি দেখেন আওয়ামী লীগ এই প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে বলছে জুতার মালা দিয়ে নামায়ও দিতে পারি। যে জনগণ ফুলের মালা দিয়ে আপনাদের
ক্ষমতায় বইতে পারে ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতে পারে আপনাদের। কথাটা ভুললে চাইেন না, ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি, জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি। এমন কোনো কাজ করবেন না, কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে। তো ওই আওয়ামী লীগ তো নিজেই জুতার মালা দিতে চাইছে প্রফেসর ইউনূসরে, তাই না? কিছুদিন আগে দেখেন ছাত্রলীগের নেতাকে জুতার মালা পরানো হয়েছে না? দেখেন ছবির জুতায় ঝুলাইছে, দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা, ধর্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা। এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়ার চোর সন্দেহে জুতার মালা দিচ্ছে, দেখেছেন? তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ? যে মুক্তিযুদ্ধ করেছিল এক সময়, তাই ও আর কিছু করা যাবে না, তাই না? হ্যাঁ, গত 15 বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী লীগ, কাউকে এলাকায় থাকতে দেয় নাই। এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল? বিচার হবে সব অন্যায়ের, বলেছিল না? ইনসাফ করা হবে, করেন নাই কেন? সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে, তার বিচার করেন নাই কেন? আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পেরে উঠলো, বিবৃতি দিছে, তারপরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে বিবৃতি দিছে, দেখেছেন? ফাইল পেরে উঠছে। এই প্রফেসর ইউনূসকে কে ফাল পাড়াইলো? প্রেস সচিব পাঠাইছে, শফিক বেশি সুশীল হয়েছে। আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব, এটাই ইনসাফ। যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই। যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই। তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার। সাবধান করে দিয়ে বলতে চাই, যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না, কোনো পুলিশে ঝামেলা করবেন না, গ্রেপ্তার ঢুকাই দেবো, গ্রেপ্তার। কোনো পুলিশে ঝামেলা করবেন না, যদি ওদের কিছু হয় 100টা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো, সামলাইতে পারবেন না কলে। ভাইবা দেখেন সাইধা প্যারা নিতেছেন কিনা। খুনের মামলায় অভিযুক্ত বুইড়া সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায়, আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষার নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না। যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই, তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না। সে যতই আমাদের এলাই হোক, আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক, তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।